আচ্ছা, তো দেখো আমরা গত ক্লাসে হচ্ছে মূল সংখ্যা নিয়ে শুরু করছিলাম আমাদের চ্যাপ্টারটা। তো মূল সংখ্যার আরেকটু ডিটেলস ব্যাখ্যা আমরা আজকে দিব। দেখো, মূল সংখ্যা জিনিসটা অ্যাকচুয়ালি কি। গত ক্লাসে যেটা বললাম যে মোল হচ্ছে একটা ইউনিট, ঠিক আছে, কেমিস্ট্রির যে ভর, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের হিসাব নিকাশ, বিক্রিয়া কত কি লাগবে, কোনটা কতটুকু বিক্রিয়া করবে বা কি উৎপন্ন হবে, কতটুকু উৎপন্ন হবে, এই জিনিসগুলো আসলে হিসাব নিকাশ করার জন্য মোল এককের ধারণাটা খুব ভালো প্রয়োজন। ঠিক আছে, তো এই মোল জিনিসটা কি, শর্টকাটে বলছিলাম যে মোল হচ্ছে কোন মৌল বা কোন যৌগের আপেক্ষিক পারমাণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে ওই গ্রাম পরিমাণ যে অ্যামাউন্ট বা ওই পরিমাণটাকে বলা হচ্ছে তোমার মোল সংখ্যা, ঠিক আছে, বা ওইটার এক মোল। যেমন ধরো তোমার ধরো শুধু হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন একটা পরমাণু। নর্মালি কিন্তু হাইড্রোজেন এভাবে সিঙ্গেল থাকে না, হাইড্রোজেন হচ্ছে H2 বা হাইড্রোজেন অণু হিসাবে থাকে। তাহলে এই যে হাইড্রোজেন অণু, এটার এক মোল সমান কত গ্রাম? তো তুমি কি করবা, এটা একটা অণু, যেহেতু তুমি একটা আণবিক ভর বের করবা, এখানে হাইড্রোজেন আছে হচ্ছে দুইটা, তার মানে হচ্ছে একটা হাইড্রোজেনের যেহেতু তোমার ভর, আপেক্ষিক পারমাণবিক ভর কত, এক। তাহলে যেহেতু এখানে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে দুইটা হাইড্রোজেনের টোটাল ভর কত হবে, দুই। তাহলে এই যে তোমার একটা হাইড্রোজেন অণু, একটা হাইড্রোজেন অণুর যেই এক মোল, সেটা সমান সমান কত হবে, 2 গ্রাম হবে। তার মানে আমরা বলতে পারি যে এক মোল হাইড্রোজেন সমান হচ্ছে অ্যাকচুয়ালি 2 গ্রাম হাইড্রোজেন। ঠিক আছে, এখন ধরো তোমাকে যদি আরেকটা এরকম অণুর কথা বলি, গ্যাস, ধরো ফ্লোরিন, ফ্লোরিন গ্যাস। একটা ফ্লোরিনের ভর, আপেক্ষিক পারমাণবিক ভর কত বলতো? ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে তোমার 19, ঠিক আছে। তাহলে একটা ফ্লোরিনের যদি 19 হয়, তাহলে দুইটা ফ্লোরিনের কত হবে, 19 দুগুণা 38, ঠিক না? তাহলে 38 গ্রাম ফ্লোরিন মানে হচ্ছে এক মোল ফ্লোরিন অণু, ঠিক না? তো তুমি আমাকে বলবা যে ভাই তাহলে এক মোল হাইড্রোজেনের ভর হচ্ছে মাত্র 2 গ্রাম, আর এক মোল ফ্লোরিনের ভর হচ্ছে 38 গ্রাম, কিভাবে? আসলে এই মোলের ধারণাটা কই থেকে আসছে, অ্যাভোগাড্রো সংখ্যা নামে একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে খুব স্পেশাল একটা সংখ্যা, ঠিক আছে, এটাকে NA দিয়ে প্রকাশ করা হয়। NA মানে হচ্ছে A ফর অ্যাভোগাড্রো, N ফর নাম্বার, ঠিক আছে, অ্যাভোগাড্রো নাম্বার। তো অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে 6.0 × 10⁻³ ঠিক আছে। এই সংখ্যাটা কি, এটার মূল কাহিনীটা আসলে কি? অ্যাভোগাড্রোর যে নাম্বারটা, সেটা হচ্ছে বিজ্ঞানী অ্যাভোগাড্রো এরকম রেশিও করে করে, এই তোমার কতটুকু ভর বিক্রয় করতেছে এগুলো রেশিও করে করে আসলে তিনি বের করছেন, ঠিক আছে। তো আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে অ্যাভোগাড্রো সংখ্যা, এটা হচ্ছে একটা স্পেশাল সংখ্যা। কিরকম স্পেশাল সংখ্যা? ধরো একটা বিক্রিয়া যখন হয়, যেমন ধরো এই যে এরকম একটা বিক্রিয়া যদি আমি চিন্তা করি, যে H2 প্লাস হচ্ছে Cl2, এই দুটো বিক্রিয়া করে, বিক্রিয়া করে উৎপন্ন করতেছে আমাদের 2HCl। মানে দেখো, একটা ইউনিট হাইড্রোজেন আর আরেকটা ইউনিট ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন করতেছে 2 ইউনিট হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে। আচ্ছা, আমাদের মনে হয় কেউ যে ওয়েটিং রুমে বসে আছে, দাঁড়াও, তাকে আমাদের অ্যাডমিট দিতে হবে, তাও সিট। আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখো এই যে এইচ টু আসলে কি, এরকম দুইটা হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে। এই যে Cl2, এটা হচ্ছে দুইটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ভাবে অণু বানাইছে, ঠিক আছে। তো এই দুইটা যুক্ত হয়ে কি হবে, এই দুইটা ধরো এদের বন্ধন বন্ধন ভাঙবে, বন্ধন গঠিত হবে, এগুলো জানো কিভাবে কি হয়। নতুন বন্ধন হবে কি, একটা হাইড্রোজেন আর হচ্ছে একটা ক্লোরিন। এরকম একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন কয় ইউনিট উৎপাদন হয় বলতো, 2 ইউনিট, ঠিক আছে। তার মানে দেখো এইখানে এই একটা ইউনিটের সাথে এটার একটা ইউনিট বিক্রিয়া করে 2 ইউনিট এটা বানাচ্ছে, ঠিক আছে। তাহলে জিনিসটা হচ্ছে এরকম, দেখো তো, এখানে যদি তুমি 1 কোটি এরকম হাইড্রোজেন অণু নাও, তাহলে তার সাথে কিন্তু 1 কোটি ক্লোরিনই লাগবে। এবং ওই 1 কোটি হাইড্রোজেন আর 1 কোটি ক্লোরিন অণু বিক্রিয়া করে 2 কোটি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপাদন করবে, ঠিক না? তো তুমি হচ্ছে এটাকে যত গুণ নিবা, যত পরিমাণে নিবা, ওই অনুপাতেই ক্লোরিন নিতে হবে, মানে সেম পরিমাণ, মানে ওই অনুপাত। এখন দেখো ইউনিট জিনিসটা কিরকম, এখন দেখো একটা হাইড্রোজেন অণুর ভর কত, 2 গ্রাম। আর একটা ক্লোরিন অণুর ভর কত বলতো, এক ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। ক্লোরিন অণুতে ক্লোরিন কয়টা, দুইটা। 35.5 × 2 = কত, 71। তাহলে একটা ইউনিট ক্লোরিনের ভর কত অ্যাকচুয়ালি, 71 গ্রাম। দেখো তো এই 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতেছে কত, 71 গ্রাম ক্লোরিন। তাহলে তোমার এই যে বিক্রিয়াটা যে করবে, এটা কিন্তু এই ভরের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কোনটা কত ইউনিট আমরা নিচ্ছি। যেমন আমরা যদি এরকম হাইড্রোজেন 5 ইউনিট নেই, তাহলে আমাদের টোটাল কত হবে, 5 দুগুণা 10 গ্রাম হবে। তেমনি
হাইড্রোজেন এরকম যদি আমি 5টা অণু নেই, তেমনি ক্লোরিনের আমার এরকম 5টা অণু নিতে হবে। আর একটা অণুর ভর কত? 71। 5টা অণুর ভর কত হবে? 5 × 71, ঠিক না? 5 থেকে 5 আর হচ্ছে 5 7 35, মানে 355 গ্রাম। দেখছো, এটা কিন্তু এমন না যে যতটুকু ভরের হাইড্রোজেন আছে ততটুকু ভরের ক্লোরিন বিক্রিয়া করবে না। এখানে কিন্তু ভরের অনুপাতে আসলে বিক্রিয়াটা হচ্ছে, এটা হচ্ছে একটা ইউনিট হিসাব। তো ওই যে বলতেছি আমি বারবার এখানে ইউনিট ইউনিট যে বলতেছি, ওই ইউনিটটাই হচ্ছে অ্যাকচুয়ালি মোল। ওইটাকে আসলে মোল বলে, যে এখানে এই হাইড্রোজেনের একটা ইউনিট মানে হচ্ছে কত মোল? 1 মোল। তাহলে দেখো তো, এই যে হাইড্রোজেনের অণু, এই অণুটার যে ভর, ঠিক আছে, এটা যে আণবিক ভর, সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি কি 1 মোল। তার মানে এই যে 2 গ্রাম হাইড্রোজেনের কথা বলতেছি আমরা, মিনিমাম একটা ইউনিট মানে কত? মিনিমাম 2 গ্রাম হাইড্রোজেন। ওই মিনিমাম 2 গ্রাম যে হাইড্রোজেন, সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি 1 মোল হাইড্রোজেন অণু। বুঝতে পারতেছো আমার কথাটা ক্লিয়ার? বুঝতেছো সবাই? জি স্যার। আচ্ছা, তো এখন সূত্র তো আহ, জি স্যার। খুবই সহজ, সূত্র দিয়ে অঙ্ক করার কোনো বিষয় না, বাট এগুলো অ্যাকচুয়ালি ভেতর থেকে বোঝাটা খুব ইম্পর্টেন্ট। যেটা আমি সবসময় বলি যে ভেতর থেকে বুঝতে হবে, অ্যাকচুয়াল বেসিকটা তোমার বুঝতে হবে। সূত্রে বসে অঙ্ক করবে এটা হবে না। কারণ এমন অনেক অঙ্কই থাকবে, আমি যদি তোমাকে আসলে পরীক্ষার পার্সপেক্টিভে বলি যে সূত্র পারলেই কিন্তু সব অঙ্ক পারা যায় না। অঙ্ক যদি ঘুরায় দেয়, তখন তোমার যদি ভিতরে বেসিকটা ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু সূত্রে বসায় সরাসরি অঙ্ক করতে পারবা না, এটা একটা। আর যদি অ্যাকচুয়াল পার্সপেক্টিভটা বলি, সেটা হচ্ছে আমাদের সবকিছুই বুঝে বুঝে ভালো মতো গভীরভাবে শেখা উচিত, ঠিক আছে? তো দুইটা পার্সপেক্টিভ অনুযায়ী আমাদের অ্যাকচুয়ালি জিনিসগুলো বুঝে তারপরে মুখস্থ করা উচিত বা প্র্যাকটিস করা উচিত, ঠিক আছে? যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তোমরা যদি না বুঝো কোনো জায়গায় আমাকে কোশ্চেন করো। তোমরা তো কেউই কোশ্চেন করো না, হয়তো তোমরা সবাই অনেক ব্রিলিয়ান্ট, আমি একবার বললেই বুঝো। অথবা তোমরা বুঝো অনেক সময় বলো যে আমি বুঝছি, আমার কোনো কোশ্চেন নাই, মানে কেউ কোনো সাড়া দাও না। বাট কেউ যদি না বুঝে আমাকে অবশ্যই বলবা, ঠিক আছে? ওকে আচ্ছা, স্যার। ওকে। তাহলে যেটা বলতেছিলাম, ওই যে ইউনিটের কথা বলতেছিলাম, ইউনিট, তার মানে দেখো তো, ওই যে একটা এরকম হাইড্রোজেন অণু একটা ক্লোরিন অণুর সাথে বিক্রিয়া করে 2 অণু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপাদন করতেছে। তাহলে এই যে একটা হাইড্রোজেন অণু রেশিও করে, মানে ভরের যে রেশিও আছে, রেশিও করে দেখা গেছে যে ওই একটা হাইড্রোজেন অণুতে, মানে একটা হাইড্রোজেন অণু বলতে কি 1 মোল যে হাইড্রোজেন অণু আছে, খেয়াল করো এগুলো একটু ভালো করে বুঝতে হবে। একটু প্যাচের জিনিস এগুলো, বুঝছো? প্যাচানো আছে, দেখো ভালো করে বুঝো। নর্মালি একটা হাইড্রোজেন অণু বলতে কি বোঝায়? এর মধ্যে 2টা হাইড্রোজেন পরমাণু আছে, এরকম 2টা হাইড্রোজেন পরমাণু আছে, ঠিক আছে? তো এখন এই একটা হাইড্রোজেন অণু এই একটা ক্লোরিন অণুর সাথে তোমার যদি বিক্রিয়া করে, ClCl, তাহলে কি উৎপাদন হওয়ার কথা বলতো? এরকম 2টা হাইড্রোজেন ক্লোরাইড অণু উৎপাদন হওয়ার কথা, ঠিক আছে? কিন্তু বিক্রিয়াগুলো আসলে এইভাবে একটা অণু একটা অণু বিক্রিয়া করে 2টা অণু উৎপাদন করে এইভাবে হয় না, এটা আরো বড় পরিসরে হয়। ওই পরিসরটা অ্যাকচুয়ালি কি? ওই পরিসরটা হচ্ছে অ্যাকচুয়ালি মোল। ওই যে বললাম না, ইউনিট। মানে আমরা অ্যাকচুয়ালি হিসাবটা করবো কিভাবে, যে এইটার 1 মোল মিনিমাম কয় মোল বিক্রিয়া করবে? 1 মোল। 1 মোল হাইড্রোজেন অণু অবশ্যই অবশ্যই 1 মোল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপাদন করবে। বুঝা গেছে? তাহলে এই যে তোমার 1 মোল যে হাইড্রোজেন, হাইড্রোজেন মানে হাইড্রোজেন অণু, এখানে হাইড্রোজেন অণু আছে কয়টা? 6.02 × 10⁻23টা। তেমনি 1 মোল ক্লোরিন ক্লোরিনও কিন্তু সেম পরিমাণে অণুই কিন্তু আছে, মানে এদের ভর আলাদা। কারণ কি বলতো? কারণ দেখো, একটা হাইড্রোজেন পরমাণুতে প্রোটন থাকে কয়টা? একটা। আর ইলেকট্রন থাকে একটা। কিন্তু একটা ক্লোরিনে কিন্তু প্রোটন থাকে 17টা। তাহলে অবশ্যই একটা ক্লোরিন পরমাণুর ভর কি বেশি হবে, ঠিক না? তাহলে একই সংখ্যক যদি তুমি হাইড্রোজেন আর ক্লোরিন নাও, একই সংখ্যক অণু যদি তুমি নাও, অবশ্যই টোটাল ভর কার বেশি হবে? অবশ্যই ক্লোরিনের ভরটা বেশি হবে হাইড্রোজেনের চেয়ে, ঠিক না? তুমি যদি 1 কোটি হাইড্রোজেন পরমাণু নাও, তাহলে 1 কোটি হাইড্রোজেন পরমাণু হচ্ছে অবশ্যই 1 কোটি ক্লোরিনের ভর অনেক বেশি হবে। কারণ ওই একটা পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা অনেক বেশি। বুঝতে পারছো বিষয়টা ক্লিয়ার? কিন্তু বিক্রিয়া করার সময় কিন্তু ওই যে কার ভর কত বেশি কম, এটার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে না। ডিপেন্ড করতেছে কে কত সংখ্যায় বিক্রিয়া করতেছে, ঠিক আছে? তো এই জন্য এই যে সংখ্যা আর ভর, এই দুইটার কন্ট্রাডিকশন দূর করার জন্য আমরা ইউনিট নেই কোনটা বলতো? মোল। 1 মোল ইউনিট নিয়ে আমরা হিসাব করি। মানে 1 মোল মানে হচ্ছে কত? 6.02 × 10⁻23টি অণু অথবা পরমাণু। আচ্ছা, এখন যেটা বলতেছি যে অণু অথবা পরমাণু দিয়ে আমি আসলে কি বুঝাইছি, খেয়াল করো। ধরো হিলিয়াম,
হিলিয়ামের কিন্তু অণু বলতে আসলে কিছু নাই, কারণ হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, এটা সিঙ্গেল থাকে, একা একাই থাকে। ঠিক আছে, তো হিলিয়ামের অণু যা পরমাণুতা মানে একটা সিঙ্গেল পরমাণু হিসেবে সে থাকে। ঠিক আছে, একটা সিঙ্গেল পরমাণুর যে আপেক্ষিক পারমাণবিক ভর সেটা কত বলতো? 4। বুঝা গেছে? এখন এই যে আপেক্ষিক পারমাণবিক ভর যেহেতু 4, তাহলে আমরা ওটাকে যদি গ্রাম এককে প্রকাশ করি তাহলে কি হবে? 4 গ্রাম হিলিয়াম হবে। তো 4 গ্রাম হিলিয়ামে কয়টা পরমাণু আছে? 6.02 × 10⁻23টা পরমাণু আছে। তো এখানে তো আর অণুর হিসাব নাই, ঠিক না? আর যদি আমি বলি ধরো অক্সিজেন, এটাই হচ্ছে অক্সিজেন পরমাণু। ঠিক আছে, তোমাকে যদি বলা হয় যে অক্সিজেন পরমাণুর 1 মোল সমান কত গ্রাম, তাহলে একটা পরমাণুর ভর কত? 16, মানে আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16। সেটাকে তুমি যদি গ্রাম এককে প্রকাশ করো সেটা কি হবে? সেটা হবে হচ্ছে 1 মোল অক্সিজেন পরমাণু। 1 মোল অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16 গ্রাম। আর তোমাকে যদি কোশ্চেন করা হয় যে 1 মোল অক্সিজেন অণুর ভর কত, তো তুমি কি করবা তখন? অবশ্যই O2 চিন্তা করতে হবে, কারণ একটা অক্সিজেন অণু মানে হচ্ছে কারণ 2টা অক্সিজেন পরমাণু আছে। তার মানে 2 × 16 ইকুয়ালস টু কত? 32 গ্রাম। তাহলে এই যে 32 গ্রাম, এইখানে এটা হচ্ছে কি 1 মোল অণু, যেহেতু এটা 1 মোল অণু, ওখানে অবশ্যই 6.02 × 10⁻23টি কি আছে বলতো? অণু আছে। ঠিক আছে, আর এই যে 1 মোল পরমাণু, সেখানে 6.02 × 10⁻23টি পরমাণু আছে। বুঝা গেছে? তো দেখো তো এই যে প্রত্যেকটা অণুতে অক্সিজেন কয়টা আছে? 2টা অক্সিজেন পরমাণু আছে। তাহলে যেহেতু এখানে 6.02 × 10⁻23টি অণু আছে, ওটাকে যদি তুমি 2 দিয়ে গুণ দাও, তাহলে কি তুমি টোটাল পরমাণু সংখ্যা পাওয়া যাবে না? বুঝতে পারছো? তুমি যদি আণবিক ভর বলো, যে তুমি যদি একটা অণুর আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করো, তাহলে ওই পরিমাণ অণুতে অ্যাকচুয়ালি কয়টা অণু আছে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে, মানে 6.02 × 10⁻23টি অণু আছে। ঠিক আছে, একইভাবে তুমি যদি শুধু পরমাণুর কথা বলো, তাহলে তুমি কি করবা? ওটার পারমাণবিক ভর যেটা আছে, আপেক্ষিক পারমাণবিক ভর, সেটাকে তুমি গ্রাম এককে প্রকাশ করবা। প্রকাশ করলে ওই পরিমাণ পরমাণুতে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে। বুঝতে পারছো? সহজ কথা, অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে কি তোমার গ্রাম আণবিক ভরের ক্ষেত্রেও তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, এবং গ্রাম পারমাণবিক ভরের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো। এখন ডিপেন্ড করে তুমি কোনটা হিসাব করতেছো। তুমি যদি শুধু পরমাণুটা হিসাব করো, তো তোমার পারমাণবিক ভর হিসাব করতে হবে। যদি অণু হিসাব করো, তো তোমার আণবিক ভর হিসাব করতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? স্যার মানে স্যার পারমাণবিক ভরের সাথে স্যার অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করে দিলে স্যার মৌল কতগুলো আছে ওইটা জানতে পারবো? না না, ওখানে আমি এখন আসি নাই, কোনটার সাথে কি গুণ করবা না করবো ওখানে আমি এখন আসি নাই। আমি জাস্ট বেসিক কনসেপ্টটা বোঝাচ্ছি যে তোমার ধরো হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড অণু। ঠিক আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড অণুর আণবিক ভর কত? এখানে একটা কার্বন আছে আর 2টা হচ্ছে অক্সিজেন আছে। তো একটা কার্বনের তোমার পারমাণবিক ভর কত? 12। আর একটা অক্সিজেন পারমাণবিক ভর হচ্ছে 16। তো এগুলো যোগ করলে কত হয়? 44। এই যে আণবিক ভরটা, সেটাকে যদি আমি গ্রাম এককে প্রকাশ করি, মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে অ্যাকচুয়ালি কত মোল কার্বন ডাইঅক্সাইড বলতো? 1 মোল কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইড, এটা কি যৌগ নাকি মৌল বলতো? এই কার্বন ডাইঅক্সাইড অবশ্যই একটা কি যৌগ। যৌগ। আর যৌগের একক কি বলতো? যৌগের একক হচ্ছে অণু, ঠিক না? মৌল। যৌগের একক হচ্ছে অণু। হ্যাঁ, মৌল বুঝতে পারছি যে যৌগ মৌল দিয়ে গঠিত, বাট যৌগের ক্ষুদ্রতম একক কি বলতো? অণু না? এই যে কার্বন ডাইঅক্সাইড অণু নিয়েই তো তোমার কি হয়? যৌগ হয় না? মানে অসংখ্য জি কোটি স্যার। কোটি কার্বন ডাইঅক্সাইড অণু নিয়ে কি হয়? যৌগ হয়, মানে আমরা বলি এটাকে যৌগ বলি। ঠিক আছে, তেমনি একটা কার্বন ডাইঅক্সাইড অণু মানে যৌগ। সহজ কথা, যৌগের একক হচ্ছে কি অণু। আর মৌলের একক কি হয় বলতো? মৌলের একক হয় তোমার পরমাণু। পরমাণু। দ্যাটস ইট, পরমাণু। তাহলে আমরা যদি যৌগের কথা বলি, তাহলে ওটার আণবিক ভরকে যদি আমি গ্রামে প্রকাশ করি, তাহলে ওখানে ওই 1 মোল, অবশ্যই তার আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, যেমন কার্বন ডাইঅক্সাইড, তাকে যদি আমি তার আণবিক ভর 44, তার আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে কত হয়? 44 গ্রাম হয়। তাহলে ওই গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণটা পাওয়া যাচ্ছে আমার 44 গ্রাম, সেটা অ্যাকচুয়ালি কত মোল বলতো? 1 মোল কার্বন ডাইঅক্সাইড। এবং সেই 1 মোল কার্বন ডাইঅক্সাইডে অ্যাকচুয়ালি কয়টা অণু আছে? যেহেতু এটা যৌগ, তো অবশ্যই এটা একক কি অণু। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডে তোমার অণু আছে কয়টা? 6.02 × 10⁻23টা। তাহলে আমরা বলতে পারি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণু আছে কয়টা? 6.02 × 10⁻23টা। বুঝতে পারছো এতটুকু? ক্লিয়ার?
আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অ্যাভোগাড্রো সংখ্যা মানে সংখ্যার জিনিসটাকে সেটা আমরা বুঝলাম, এবং তার সাথে মোলের কি সম্পর্ক, আণবিক ভর পারমাণবিক ভরের কি সম্পর্ক সেটা আমরা বুঝলাম। আসলে এতক্ষণ যা যা পড়াইছি এই জিনিসগুলো চলবে অ্যাকচুয়ালি চলবে 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 চলবে, একটু, কামান কামান, হবে হবে। এই মিউট করো, কেউ একজন সাউন্ড সরি করতেছে। সরি 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 স্যার। আচ্ছা, প্যারা নাই। আসলে সমস্যা। আচ্ছা, সমস্যা, সমস্যা নাই, প্যারা নাই। দেখো তাহলে যেটা বলতেছিলাম, যে এতক্ষণ যা যা পড়াইছি সবকিছু কিন্তু একটা এলোমেলো ছিল, ঠিক আছে? এখন আমরা সবকিছু একদম সুন্দর করে গুছাই দিব, ঠিক আছে? প্যারা নাই ছিল। দেখো, আমরা প্রথমে মৌলের কথা চিন্তা করি। ধরো মৌল, ঠিক আছে? দেখো, মৌল হইলে এক হিসাব, যৌগ হইলে কিন্তু আরেক হিসাব। তো আমি যদি মৌলের কথা বলি, মৌলের একক হচ্ছে কি বলতো? পরমাণু, ভালো কথা। আর যৌগের একক হচ্ছে কি? অণু, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি যে একটা মৌল, যদি বলি ধরো মৌলের কথা বলতেছি, তাহলে এক মোল ধরো ম্যাগনেসিয়াম, এটা তো একটা মৌল, যৌগ না, ঠিক আছে? তাহলে এক মোল ম্যাগনেসিয়াম সমান কত গ্রাম হবে? অবশ্যই তার আপেক্ষিক পারমাণবিক ভরকে আমি গ্রাম এককে প্রকাশ করব। তাহলে ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 24। তাকে যদি গ্রাম এককে প্রকাশ করি, তাহলে তার পরিমাণটা কত হবে? 24 গ্রাম, ঠিক না? আচ্ছা, তোমাদের মনে কি একটা কোশ্চেন জাগতে পারে না, যে ভাই আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কেন হিসাব করি? আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কি মনে আছে? অধ্যায় 3-এ পড়ছিলাম। আপেক্ষিক পারমাণবিক ভরে আইসোটোপের যে শতকরা পরিমাণ এবং ভর সংখ্যা, সেটা দিয়ে কিন্তু তোমার আপেক্ষিক পারমাণবিক ভরটা বের হয়, মনে আছে? যেমন ধরো এই যে ক্লোরিনের দুইটা আছে আইসোটোপ, একটা হচ্ছে ক্লোরিন 35, আর একটা হচ্ছে তোমার ক্লোরিন কত, 37, ঠিক না? এবং দুইটারই পারমাণবিক ভর হচ্ছে 17। এবং ক্লোরিন 35টা প্রকৃতিতে বেশি পাওয়া যায়, মানে 75% পাওয়া যায়। মানে আজ পর্যন্ত যতটুকু পাওয়া গেছে, যতগুলা ক্লোরিন নিয়ে এরকম পাওয়া গেছে, তার মধ্যে 75% ছিল 35 ভর সংখ্যা বিশিষ্ট, আর 25% ছিল হচ্ছে 37 ভর সংখ্যা বিশিষ্ট। তখন কি করা হয় বলতো? এখন আমাদের যে ক্লোরিন নিয়ে হিসাব করি, ওটা 35 নাকি 37 সেটা আমরা বলতে পারি শিওরলি? বলতে পারি না। যার কারণে এই দুইটার একটা গড় পারমাণবিক ভর নেওয়া হয়। না না, নাহলে কিন্তু সরাসরি ভর সংখ্যা হিসাব করতাম, ঠিক না? কিন্তু আইসোটোপ থাকার কারণে কিন্তু আমরা সরাসরি ভর সংখ্যাটা হিসাব করতে পারি না, কারণ অনেক জায়গায় একই মৌলের কিন্তু ভিন্ন ভর সংখ্যা পাওয়া যায়, ঠিক আছে? যার কারণে আইসোটোপের মানে প্রকৃতিতে যত পার্সেন্ট পাওয়া গেছে ওই পার্সেন্টেজ হিসাব করে একটা ভর সংখ্যা হিসাব করা হয়, মনে আছে? এই যে এরকম ধরো তোমার 75% পাওয়া যায় কত, 35 ভর সংখ্যা। তাহলে আমরা কি করি, ওই যে ভর সংখ্যাকে তার শতকরা পরিমাণ দিয়ে গুণ দেই। দেন আরেকটা যে আইসোটোপ আছে, সেটা ভর কত, 37, তাকে তার শতকরা পরিমাণ দিয়ে গুণ দিয়ে কি যোগ করতাম, যোগ করে 100 দিয়ে ভাগ করতাম, মনে আছে তোমাদের? জি স্যার। আচ্ছা, এইটা করে কত পাওয়া যায় বলতো? 35.5 পাওয়া যায়। তো ওইটাকে আমরা আসলে ইউজ করি, বুঝতে পারছো? কারণ আমরা জানি না যে আমরা এটা আইসোটোপ কিনা না কোনটা কি, তাই আমরা একটা গড় পারমাণবিক ভর হিসাব করি, এবং সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপেক্ষিক পারমাণবিক ভর। এবং আপেক্ষিক পারমাণবিক ভর ইউজ করে কি আণবিক ভর পাওয়া যায়। কারণ একটা অণুর মধ্যে কি আছে, পরমাণু আছে, মানে যৌগের মধ্যে তো মৌল নিয়ে গঠিত। তো আমরা অ্যাকচুয়ালি ওই পারমাণবিক ভরগুলো বসেই তো আমরা আণবিক ভর বের করি, ঠিক না? এখন বুঝছো কাহিনীটা কি? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে ওই যে বললাম না, ইউনিট ইয়েস যেমন স্যার। একটা পরমাণুতে, এখন তোমার ধরো একটা ছোট আমি যদি এক্সাম্পল নেই, ধরো লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক ভর কত, 3, মানে এটা প্রোটন সংখ্যা 3। এটার নিউক্লিয়াসে তোমার নিউট্রন আছে 4টা, মানে এটার ভর সংখ্যা হচ্ছে তোমার 7। তো এই 7, এটার আর তোমার আইসোটোপ পাওয়া যায় না, তো এটার পারমাণবিক ভর তোমার 7ই ধরা হচ্ছে, ঠিক আছে? তো এটার 7 গ্রাম মানে কত, 1 মোল। এখন এই 7 গ্রাম মানেই কিন্তু এখানে কয়টা আছে বলতো? 7 গ্রাম। 7 গ্রাম মানে এখানে কয়টা আছে? 6.0 × 10⁻23। এখন তুই বলবা যে ভাই, তাহলে আমরা তো একটা লিথিয়াম নিয়ে চিন্তা করতেছি, যে একটা লিথিয়ামে কয়টা প্রোটন কয়টা নিউট্রন আছে, তাহলে ওটার আবার সংখ্যা এত বেশি হয় কেমনে? এই কোশ্চেনটা কিন্তু আসা উচিত। আমি যখন ক্লাস 9-এ পড়তাম, আমি নিজেও কিন্তু এরকম মানে জিনিসগুলা বলতে গেলে জাস্ট মনে রাখতেছি, টেকনিক শিখতেছি, অঙ্ক করতেছি, বাট অ্যাকচুয়ালি ভিতর থেকে কিন্তু আমি বুঝি নাই। বাট ভেতর থেকে কিন্তু কেউই বোঝা নাই, বাট আমি জিনিসগুলো রিয়েলাইজ করি, নিজে নিজে শিখছি। আমি চাই তোমরাও এত অ্যাকচুয়ালি ভেতর থেকে জিনিসগুলো শিখো, ঠিক না? তো একটু বোঝার চেষ্টা করি জিনিসগুলো একটু ডিপ, ঠিক আছে? চিন্তা করো, একটা প্রোটনের ভর কত? অনলি 1.673 × 10⁻24 গ্রাম, ঠিক না? এবং একটা নিউটনের ভর কত? 1.675 × 10⁻24 গ্রাম। তাহলে এই যে আমরা বলতেছি একটা লিথিয়াম পরমাণু, এর ভর সংখ্যা হচ্ছে 7, আর
তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তার মানে এখানে 3টা প্রোটন আছে আর 4টা কি নিউট্রন আছে। তাহলে বলতে 3টা প্রোটনের ভর কতটুকু হবে? অনেক কম। 4টা নিউটনের ভর কতটুকু হবে? অনেক কম, ঠিক না? এখানে এই জন্যই তোমার এই যে একটা পরমাণুর যে ভর সেটা কিন্তু অনেক কম অ্যাকচুয়ালি, ঠিক না? কারণ 3টা প্রোটনের ভর তুমি গুণ করো, আমাকে তুমি হেল্প করো, গুণ করে কত আসে আমাকে মানে বের করে বলো। 3টা প্রোটনের ভর গুণ করো আর হচ্ছে 4টা নিউটনের ভর গুণ করো, গুণ করে দুটো যোগ করে আমাকে বলো তো কত আসে। মানে কোশ্চেনটা বুঝতে পারছো? মানে আমি কি বের করতে বলছি, বুঝছো? জাস্ট এই প্রোটনের যে একটা প্রোটনের ভর তাকে তুমি 3 দিয়ে গুণ করবা, আর একটা নিউটনের ভরকে তুমি কত দিয়ে গুণ করবা? 4 দিয়ে গুণ করবা, কারণ যেহেতু এখানে 3টা প্রোটন আর 4টা নিউটন আছে। বুঝতে পারছো? গুণ করে দেখো তো কত আসে। মানে আমার আশেপাশে ক্যালকুলেটর নাই, থাকলে আমি বের করতাম। শুনছো কি বলছি? জি স্যার। করো, তাড়াতাড়ি করে বের করে আমাকে জানাও কত আসছে। কি এতক্ষণ লাগে? করতেছো নাকি করতেছো না সেটা বলো। করতেছি স্যার। আচ্ছা, ক্যালকুলেটরে ক্যালকুলেটর বসাও। সমস্যা। বাবা, ক্যালকুলেটর সমস্যা করে? আচ্ছা, তা আর কেউ নাই করার মতো, মানে যাদের ক্যালকুলেটর ভালো? লাবিদ? স্যার দাঁড়ান স্যার, একটু সমস্যা হয়েছে। আচ্ছা। শেষ শেষ হয়ে গেছে প্রায়। আচ্ছা, করো। কি রে ভাই, এখনো বের হয় নাই? এতক্ষণ লাগে জাস্ট এইটা গুণ করে আর এটা গুণ করে যোগ করতে? তোমরা কেমনে কি করবো ভাই জীবনে? স্যার হয়েছে স্যার। হ্যাঁ, কত আসছে বলো। তো 1.1719 into 10 to the power 25. 1.179 into 10 to the power minus 25? 1.1719 into 10 to the power 25? 10 to the power, yes sir, 25. 25 নাকি 24? So 25. আরো বেশি আসার কথা তো। তোমার ভুল হয়েছে মনে হয়। তুমি কি করবা, এই যে এইটাকে 3 দিয়ে গুণ করবা, দেন এই যে নিউটনের যে ভর সংখ্যা তাকে 4 দিয়ে গুণ করবা, গুণ করে দুটো যোগ করবা, বেশি আসবে, এত কম আসবে না। আচ্ছা, আমি করি দেখি, আমার ফোনটা কোথায়, ফোন দিয়ে করি।
তোমাদের এই অবস্থা ভাই, কেউ একটা জিনিস জাস্ট গুণ করতে বললাম, কেউ করলো না। ভাই 5.71 okay. আরেকটা মান বেড়েছে স্যার। হ্যাঁ, আরেকটাই বেরোবে, মানে তোমার এটা ভুল আছে। এটা হবে 1 ঠিক আছে। অ্যান্সারটা হবে 1.1719, এটা ঠিক আছে, বাট 10 ইনভার্স 23 হবে, বুঝতে পারছো? 25 না। এসে এটা আসছে না, এগুলো হিসাবে একটু করছি। এটা আসবে, ঠিক আছে। জি আমি স্যার, এটাই আমি ফোনে হিসাব করি, তুমি কোথায় এটাই আসছে। করছো? আচ্ছা, হ্যাঁ, যাই হোক, তাহলে তুমি করছো, ওনারা তো কোনো সারা শব্দ দেয় না। দেখ কি বলবো, আমি কিছু বলার নেই, যার যেটা ইচ্ছে করুক। তো দেখো, যেটা বললাম সেটা হচ্ছে, আর এরকম গুলো আসলে ওইভাবে ক্লাস নিতে মনেও চায় না ভালো মতো, কেমন যেন একটা ইয়া চলে আসে, স্থবিরতা চলে আসে। আচ্ছা, উল্টা পাল্টা আসতেছে, তাহলে কি করবা? কিছু করার নেই ওমর, তারা নেই। আমি যেটা মানে বের করলাম সেটা হচ্ছে কত আসছে, 1.1719 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম, ঠিক আছে। তো তুমি একটা জিনিস চিন্তা করো, যে এই যে লিথিয়াম, এই লিথিয়ামের যে তোমার আমরা আপেক্ষিক পারমাণবিক ভর চিন্তা করতেছি, সেটা কত অ্যাকচুয়ালি? 7 না? সেটা কত বলতো? 7। ওটাকে যদি আমি গ্রামে এককে প্রকাশ করি, সেটা কত গ্রাম হবে? 7 গ্রাম। তাহলে বলতো অ্যাকচুয়ালি একটা লিথিয়াম যে পরমাণু, সে পরমাণুর ভরটা কত বেরিয়েছে আমাদের? এত। তাহলে আমরা বলবো হচ্ছে যে 1.1719 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম লিথিয়াম, মানে কয়টা লিথিয়াম পরমাণু বলতো? একটা লিথিয়াম পরমাণু, ঠিক না? একটা লিথিয়াম পরমাণু না? বুঝতে পারতেছো কথাটা? আমরা কিন্তু একটা লিথিয়াম পরমাণুতে কয়টা প্রোটন কয়টা নিউট্রন আছে ওটার ভর যোগ করে কিন্তু আমরা এটা পাইছি, ঠিক না? আমরা কি বলতে পারি না যে এই যে 1.1791 10^23 গ্রাম লিথিয়াম মানে কয়টা লিথিয়াম পরমাণু? একটা লিথিয়াম পরমাণু, বুঝতেছো? তাহলে আমরা যদি বলি যে 1 গ্রাম লিথিয়াম সমান কয়টা পরমাণু হবে, এক মানে হচ্ছে এটা ভাগ হয়ে যায়, ঐকিক নিয়ম অনুযায়ী এটা কি হবে? ভাগ হবে। তাহলে 1/1.1791 ইন্টু 10 ইনভার্স 23, ঠিক না? তাহলে আমরা যদি বলি যে আমাদের যে ভর সংখ্যা সেইটার ওটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে সেই অ্যামাউন্টের লিথিয়াম সমান কয়টা পরমাণু হবে? চিন্তা করে দেখো, মানে চিন্তা করা লাগবে না, ক্যালকুলেটরে এই মানটা বসায় দেখো কি হবে। অবশ্যই 7 গ্রাম, যেহেতু 7 কি গুণ হবে, তার মানে 7 বাই এটা। দেখো তো 7 কে এটা দিয়ে ভাগ করলে কত আসে অ্যান্সার? তো 25 দ্বারা এটা অবশ্যই আসবে তোমার 6.01023, মানে তুমি করে দেখো, বাট আমি যেটা বললাম সেটা এটাই হবে অবশ্যই। তুমি তাও ক্যালকুলেটর করে সবাইকে বলো যে এটা আসে কিনা। এটা একটা ম্যাজিক, এটা বইয়ে নাই, কোথাও নাই, এটা কেউই বলে না, আমিও আজ পর্যন্ত কারো ক্লাসে কোনো জি জায়গায় স্যার, পাইনি। এটাই আসছে। এইটাই আসছে, ঠিক আছে, এই ব্যাখ্যাটা কেউই দেয় না, ঠিক আছে। না, আমি পাইনি এখন পর্যন্ত, আমি নিজে নিজে পরে এটা একটু বোঝার চেষ্টা করলাম, ঠিক আছে। যাই হোক, তো দেখো, তাহলে তুমি এই জিনিসটা যে কোনো মৌলের পরমাণু নিয়ে হিসাব করো, যে কোনো যৌগের আণবিক ভর নিয়ে হিসাব করো, এক্স্যাক্টলি এটাই আসবে। সহজ কথা, এই যে তোমার পারমাণু এই ভর সংখ্যা, ঠিক আছে, বা এটা থেকে আমরা কি পাই? আপেক্ষিক পারমাণবিক ভর পাই না? সে আপেক্ষিক পারমাণবিক ভরটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি, ওইটার পরিমাণ, মানে ওই পরিমাণ যে মৌল, ঠিক আছে, ওই পরিমাণ মৌলে অ্যাকচুয়ালি কয়টা পরমাণু থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে, বুঝতে পারতেছো? তেমনি তুমি যদি একটা যৌগের আণবিক ভর হিসাব করো এবং সেই আণবিক ভরের পরিমাণটাকে যদি গ্রামে এককে প্রকাশ করো, ওখানে ওই অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকবে? অণু থাকবে। বুঝতে পারছো কথাটা? ম্যাজিকটা কি ধরতে জি পারছো স্যার। যে এই অ্যাভোগাড্রো ম্যাজিকটা আসলে কিভাবে কাজ করতেছে? এটা কিন্তু কোনো ম্যাজিক না বা মুখস্থ না, ঠিক আছে। যদি আমি তোমাদের বয়স আমি মুখস্থ করছি, আসলে জিনিসটা কি তোমরা ভিতর থেকে বুঝতে পারছো? বুঝতে পারলে আমি সার্থক, ঠিক আছে। এবং তোমরা Yes, অঙ্ক sir, করতে দেখো ভালো লাগবে, এবং অ্যাকচুয়ালি তোমরা কখনো অঙ্ক ভুল করবে না, কারণ তুমি কিন্তু ভিতরে জিনিসটা জানো। সূত্র ভুলে গেলেও তুমি কিন্তু এভাবে বের করতে পারো, বুঝতে পারছো? আর আমাদের আসলে মিটিং এর টাইমটা প্রায় শেষ, তো নতুন মিটিং লিংকে তোমরা জয়েন করবে, ঠিক আছে। এতটুকুই থাক। ওকে স্যার। ওকে, এই যে দেখো, আর টাইম দেওয়া আছে লেস দেন 1 মিনিট, এখনই শেষ হয়ে যাবে। তোমরা আবার জয়েন দিবা এখন 1 মিনিট পরে। ওকে।